এখানে এই এই নাটক চলবে না। আপনাদের আসলে প্রত্যেককে ইতিহাসের দায়টা ঘাড়ে নিতে হবে। নিশ্চিতভাবেই বলেছেন স্যার আমি কি যে একটু আমি কি একটু জি জি বলুন। আজকে বিএনপির একজন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী তিনি হুম। আজকে বলেছেন যে, আমি কোট করছি তাকে, আজ স্বাস্থ্য মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় বিশেষ একটি দল দখল করে নিয়েছে, সব শিক্ষা প্রতিষ্ঠানকে জামায়াতিকরণ করা হয়েছে, বড় বড় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে বসানো হয়েছে জামাতি চেতনার লোকজনকে, আমাদের সমর্থিত লোকজন যেমনভাবে আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়েছে তেমনভাবে এইখানেও বঞ্চিত হয়েছে। এবং আমরা একটা জামাতের ম্যাগাজিনে আজকে দেখলাম, ওইটাও আমি আপনাকে একটু পড়ে শোনাবো, আপনি নিশ্চয়ই দেখছেন দেশ সংবাদ এগুলি, মানে এইটা যদি একটু বলতেন যে শিক্ষাঙ্গনটা কি আসলেই জামাতিকরণ হয়েছে, বা আপনি আপনি বলা কন্টিনিউ করতে পারেন, আমি এটা জাস্ট আপনার। না ঠিক আছে, এটা হ্যাঁ। হচ্ছে বিষয়টা হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে প্রত্যেকবারই মানে বিগত 2 দশক ধরে যখনই আমরা এই যে রাজনীতির একটা বড় রকমের ইডিওলজিক্যাল ইম্প্যাক্ট পড়ে কিন্তু টেক্সট বইয়ের উপরে, টেক্সট বই বিকাম কাইন্ড অফ এ সাইট। হ্যাঁ, যে এখানে আপনার পলিটিসাইজেশনটা খুব মারাত্মক ভাবে হয়। যেই ক্ষমতায় আসুক এসে প্রথম সে হাত দিয়ে টেক্সট বইয়ে মানে শিক্ষিত করতে চায় বাচ্চাকে তার তার মতো। জামাতে যে এটা বললেন যে তার যে মুক্তিযুদ্ধের ন্যারেটিভটা ছাপা হয়েছে, সো হ্যাঁ ডেফিনেটলি এটা বলার পরে তো আমাদের তাকে ধমক দিতেই হবে যে এই বগিযোগী তো চলবে না, এই এই ধরনের আলাপ এখন হবে না। তো তারা তাদের মতো করে বলার চেষ্টা করেছে, কিন্তু আমরা জানি যে এইভাবে চোখে ধোলা ধোলা দেওয়া যাবে না। এবং যেটি সুন্দর করে আমাদের এটিএম গুলাম কিবরিয়া তার স্ট্যাটাসে লিখেছিলেন, খুব সুন্দর। তিনি জি। বলেছিলেন যে জামাত এবং আওয়ামী লীগ হচ্ছে পরস্পরের অল্টার ইগো। হ্যাঁ, যে তারা আওয়ামী লীগ যেমন এই এখনকার এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না, জামাতও 71-এর হত্যাকাণ্ডের দায় স্বীকার করছে না। এবং জামাত হত্যাকাণ্ডের দায় স্বীকার করলে আওয়ামী লীগের উপর এখনকার হত্যাকাণ্ডের দায় স্বীকার করার চাপটা পড়বে। ফলে আলটিমেটলি এখানে এই এই নাটক চলবে না। আপনাদের আসলে প্রত্যেককে ইতিহাসের দায়টা ঘাড়ে নিতে হবে। না নিলে আপনাদেরকে আমরা মানে জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। এটা হচ্ছে মানে একদমই আমাদের মনে হয় যে এই এই বোঝাপড়া ছাড়া আপনি যেই হন আপনাকে এই বোঝাপড়ার মধ্য দিয়ে যেতে হবে। তো জনাব এটিএম গোলাম কিবরিয়ার কথা বলছিলেন জনাব অধ্যাপক সুমন রহমান। আমি উনার ফেসবুক স্ট্যাটাসে আছে, যতদিন জামাত ইসলামী তাদের 71 সালের স্ট্যান্ড রিইনফোর্স করবে ততদিন আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে, এরা পরস্পরের অল্টার ইগো, ইন্টিমেট এনিমি, বাংলাদেশে পায়ের শেকল এই দুই গণহত্যাকারী দল, অনুশোচনাবিহীন সাইকোপ্যাথিক। ওকে, এই পাকিস্তানপন্থী ও ভারতপন্থী পলিটিক্যাল প্যারাসাইটদের বাইরে বাংলাদেশ পন্থা খুঁজতে হবে। আল্লাহর কাছে শকর যে জুলাইয়ের পরেদের ব্যাপারে এখন কথা বলা যাচ্ছে। 15 বছর এরা মজলুম ছিল, তাই চুপ ছিলাম, আর থাকবো না। যাদের গায়ে ইতিহাসের গোবর, গোসল করে না আসলে তাদের সাথে আর কথা বলবো না। এটিএম গোলাম কিবরিয়া আসলে আপনি ঠিকই বলেছেন যে মানে খুবই মানে মানে পজিশনটা খুব ইয়ে নিয়েছেন। তো প্রফেসর সুমন রহমান, আপনাকে ধন্যবাদ জানাই। আমি একটু প্রফেসর সাইদ ফেরদৌসের কাছে যেতে চাই। প্রফেসর সাইদ ফেরদৌস, আমি এই শিক্ষাঙ্গনে জামাতিকরণ প্রসঙ্গে, তো এখন ঘটনা হচ্ছে যে প্রফেসর সাইদ ফেরদৌসকে আমরা মানে এটা একটা খুবই মজার ব্যাপার, শিক্ষাঙ্গন যদি জামাতিকরণই করা হইতো তাহলে সবার আগে প্রফেসর সাইদ ফেরদৌসকে আসলে বাদ দিতে হইতো। প্রফেসর সাইদ ফেরদৌসকে কেমনে পদায়ন করা হয়েছে এবং সেই শিক্ষা ব্যবস্থাও কেমনে জামাতিকরণ হয়েছে এটা বলা খুব মুশকিল। আবার আমি কয়েকজনকে দেখি যে এইটা আসলে ঠিকই হয়েছে। আপনার থেকে একটু মতামত একটু শুনতে চাই। তার আগে স্যার আমি একটু 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 আপনার অনুমতি নিয়ে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি 7 কলেজ, এগুলির জন্য আলাদা বিশ্ববিদ্যালয় দরকার বলে মনে করেন কিনা। শতকরা 35% মনে করছেন যে হ্যাঁ এদের জন্য আলাদা করে ইয়াটা একটু কি জানি বলে, প্রডিউসার উড ইউ প্লিজ শো দ্য, তো ওই এইটার মধ্যে থেকে হচ্ছে যে শতকরা 35% দর্শক, শতকরা 35% দর্শক মনে করেন যে হ্যাঁ এইটা আলাদা বিশ্ববিদ্যালয় দরকার, শতকরা 65% মনে করেন যে আলাদা বিশ্ববিদ্যালয় দরকার নাই। একদিনেরও কম সময় 50,000 দর্শক ভোট দিয়েছেন। আমি একটু জনাব অধ্যাপক সাইদ ফেরদৌসের কাছে যেতে চাই যে স্যার আপনার কাছে কি মনে হয় যে মানে জামায়াতিকরণ করা হয়েছে কিনা শিক্ষা এবং স্বাস্থ্য খাত স্পেসিফিকলি বলা হইতেছে, অনেকে উদাহরণও দিতে চায়। আমি আসলে এই ধরনের আলাপে আমার একটাই অস্বস্তি কাজ করে। আমি আমার অনেক বন্ধু বান্ধব বা সহকর্মীকে দেখি, তাদের এই দক্ষতা আছে, তারা প্রায় সব জানতার মতো করে এটা বলে ফেলতে পারেন নিশ্চিত করে। আমি এই জায়গাগুলো নিশ্চিত করে বলতে পারি না। কিন্তু দেখেন, যখনই পট পরিবর্তন হয়, বাংলাদেশে 50 বছরের ইতিহাসে তো এটাই ঘটেছে যে যখনই পট পরিবর্তন হয়েছে তখনই আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, হ্যাঁ, বা সরকারি চাকরিতে ঊর্ধ্বতন পদে, হ্যাঁ,
এই দলের লোক সরে গিয়ে ওই দলের লোক এসছে। এখন জামাত যদি এসে থাকে এবার, এত কথা হচ্ছে কেন? তার মানে হচ্ছে আওয়ামী লীগ সরে গেল, তাহলে ডিফল্ট চয়েস কি ছিল? তাহলে যে বিএনপি। এখন বিএনপি বাদে যেখানে যেখানে যা কেউ আসতে পারে, যেহেতু জামাত এখন বিএনপির সবচাইতে বড় রাজনৈতিক কন্টেন্ডার, সবচাইতে বড় রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মাঠে আবির্ভূত, জামাত নিশ্চয়ই চেষ্টা করবে যেই সুবিধাটা বিএনপি নিত এই সরকারি পদ পদবিতে গুরুত্বপূর্ণ জায়গাতে, বিএনপি যে সেই জায়গাটাতে, যেই জায়গাতে আওয়ামী লীগ এতদিন বসেছিল, জামাত নিশ্চয়ই সেখানে দখল করতে চাইবে। ফলে দেখেন, আমি কিন্তু এটা দেখি, এবং এই পুরো লড়াইটা হচ্ছে রাজনীতির মাঠের লড়াই। সেটা শিক্ষা প্রতিষ্ঠানে, পাঠ্যপুস্তকে, আহ, হাসপাতালে, সব জায়গাতেই আপনি দেখতে পাবেন কম বেশি। হ্যাঁ, আগে সাচিবের গুরুত্ব ছিল, এখন আসবে আপনার ড্যাবের গুরুত্ব, ধরেন কথার কথা। তো এগুলো তো ঘটবে তো। এবং আগে নীল দল ছিল, এখন সবাই হঠাৎ করে আপনার গোলাপি, হঠাৎ করে গোলাপি না, একেবারে সাদা হয়ে যাবে সবাই, তাই না? তো হঠাৎ হঠাৎ করে সাদা হয়ে যাবে একদম। তো এখন তো এগুলো ঘটে, এগুলো বাংলাদেশে ঘটে। এবং আমি বলবো না যে বাংলাদেশের যেটা রুহুল কবির রিজভী বলছেন সেটার মধ্যে যে কোনো সত্যতা নাই, তা আমি বলবো না। কিন্তু আবার ধরেন, এই যে আপনি আমার উদাহরণ নিয়ে আসলেন, আমি খুব ভালো উদাহরণ না। আমার ধারণা যে এরকম আপনি খুব বেশি লোক পাবেন না যারা কোনো সরাসরি কোনো দলীয় রাজনীতিতে সম্পৃক্ত না, কিন্তু তারা নিয়োগ পেয়েছেন, সেটা আপনি পাবেন না। অন্তত সিম্প্যাথাইজার, খুব স্ট্রংলি সিম্প্যাথাইজার এমন মানুষজনকেই সাধারণত এবারও আপনি পাবেন বেশিরভাগ ক্ষেত্রে। তবে আমার রিজভী ভাইয়ের কথা প্রসঙ্গে আমার এইটা বলার থাকে যে দেখেন, মানে উনি যেটা বলছেন সেটা সত্য, কিন্তু তারপরে কি, মানে এটা তো এরকমই তো হওয়ার কথা যে একটা দল সরে গেছে, এবার অন্য দল আসবে। এখন যদি সব জায়গায় বিএনপি থাকতো, যদি সব জায়গায় বিএনপি বসে যেত, তাহলে তো রিজভী ভাই এই কথাটা আর বলতেন না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বইলাই এইটাকে মনে হইতেছে যে এটা একটু বেশি, কখনো মনে হইতেছে যে এটা অমুক দলকে বা তমুক দলকে অনেক বেশি সহায়তা করছে। আপনি দেখবেন সরকারের উপদেষ্টারাও বলতেছে, আপনারা যে এইখানে এই প্রভাব বিস্তারের কথা বলতেছেন, তাহলে আপনারা যে সচিবদের মধ্যে প্রভাব বিস্তার করেন, তদবির করেন, সেগুলিও বন্ধ করতে হবে। মানে এটা একটা আসলে তার মানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের যে দলবিযুক্ততা থাকার কথা, যে দলনিরপেক্ষতা, দলবিযুক্ততা থাকার কথা, রিজভির কথা, রুহুল কবির রিজভির কথায় কিংবা বিএনপির অ্যাক্টিভিস্টদের কথায় মনে হচ্ছে যে সেই সেটার বিরুদ্ধে তারা অভিযোগটা তুলছেন যে সরকার সেরকম ভাবে। যেমন আপনি একটু আগে বলছিলেন যে আমরা দেখছি যে বাড়ি সবার চট্টগ্রাম হয়ে যাচ্ছে, এবং ধরেন এই কথাও বাজারে চাউড়েছে যে চট্টগ্রাম বাড়ি হওয়া চাকরির বাজারে এই উচ্চ পদে আসীন হওয়ার ক্ষেত্রে একটা যোগ্যতা হিসেবেও দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, একেবারে উপদেষ্টা পরিষদ ধরে মানুষ এগুলো বলতে শুরু করছে যে এনজিও এবং চট্টগ্রাম, আর এ বাদেও অন্যান্য নিয়োগের ক্ষেত্রে। তো এগুলো নিশ্চয়ই ঘটছে, এগুলো যে ঘটছে না তা না, কিন্তু এগুলো ঘটারই কথা। আমার মনে হয় না যে এখানে একেবারে এক্সেপশনাল কিছু ঘটছে। রুহুল কবির রিজভী যে পয়েন্ট আউট করছেন সেটা তার রাজনীতির জায়গা থেকে করছে।